বাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট নিয়ে কথা বলবো, টপিক নিয়ে কথা বলবো। বন্ধুরা, এখন থেকে ঠিক 20 বছর আগের গল্প, যেখানে 21শে অগস্ট গ্রেনেড হামলা হয়েছিল এবং সেখানে প্রথম 22 জন মারা যায় সাথে সাথেই, এবং পরে গিয়ে আরও 2 জন মারা যায়। মোট 24 জন আসলে গ্রেনেড হামলায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, ওই সময়টা ছিল বিএনপির সময়, এবং বিএনপির ওই সময়ে এই ঘটনাটা আসলে আওয়ামী লীগের একটি সভায় ঘটেছিল। আপনারা সকলেই জানেন, আজকে এই যে বিচার, এই যে রায়, সকল আসামিদেরকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন, সকলকে জামিন দিয়ে দিয়েছেন। মোট কথা হচ্ছে, যারা উপস্থিত ছিলেন, যারা উপস্থিত নেই, সকলেই কেউই আসলে এখানে এই গ্রেনেড হামলার সাথে তাদের সম্পৃক্ততা বা তাদের অপরাধ কোনোটাই প্রমাণ হয়নি। সেই হিসেবে তাদেরকে যথাযথ যে আপনার প্রমাণ লাগে সে প্রমাণটি নেই, যে কারণে সেই বিচার ব্যবস্থাটাই, সে যে আপনার প্রোটোকলটা ছিল সেটাকেই বলা হচ্ছে যে এটা বৈধ ছিল না, বা ইটস নট এনাফ টু প্রুভ সামওয়ান ইজ গিলটি অর নট। সো এখানে যে প্রশ্নটা হচ্ছে, এই ঘটনাটা যখন ঘটল 2004 সালের 21শে অগস্ট, তখন বিএনপি বিষয়টাকে ক্লিয়ারলি হ্যান্ডেল না করে তারা ধামা চাপা দিতে চেয়েছে অনেক বিষয়। সেরকম যদি আপনার তথ্যটা যদি আপনাদের মনে থাকে, আপনারা মনে করতে পারবেন যে 2 জনকে তাড়াহুড়া করে কবর দিয়ে ফেলেছিল, এবং কিছু লাশ তারা হ্যান্ড ওভার করতে চাচ্ছিল না। এই যে আপনার 2 জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, পরে আবার তারা মারা যায়, এবং 22 জন তৎক্ষণাৎ মারা যায়। অনেকগুলো লাশ তারা তাদের পরিবারের কাছে হ্যান্ড ওভার করতে চাচ্ছিল না। কারণটা কি? 2 জনকে আবার ধামাচাপা দিয়ে তাড়াহুড়ো করে কবর দেওয়া হয়েছিল। কারণটা কি? এই রহস্যটা কেন? এই যে রহস্যটা, যেটার রেশ ধরে কিন্তু আওয়ামী লীগ বুঝে গিয়েছিল যে এখানে বিএনপির কোনো কিছু ডেফিনেটলি হাইড করছে, বা এখানে তাদের সম্পৃক্ততা আছে। এই কথাটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? যে এত বড় একটা ইনসিডেন্ট, যেখানে সেফটি সিকিউরিটির বিষয়টা তৎকালীন যে সরকার, তাদের দেখার কথা, তাদের বলয়ের বাইরে গিয়ে 21শে অগস্টে গ্রেনেড হামলা হলো। এত বড় হামলা হলো যেখানে 24টা জীবন চলে গেল। আমরা জানি জিল্লুর রহমান, আমাদের সাবেক রাষ্ট্রপতি, ওনার ওয়াইফ আইবি রহমানের মৃত্যু হয় সেই গ্রেনেড হামলায়। তো ওইটা বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর একটি কালো মুহূর্ত ছিল, কালো দিন ছিল। কিন্তু আজকে আমরা মানে বিজয়ের মাসে এসে একটা জিনিস খেয়াল করে দেখলাম, যে যখন এই বিষয়টি আপনার একটা পর্যায়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যখন গঠন হলো, বিএনপি যখন তাদের রাজনৈতিক প্রেক্ষাপট হারালেন, তখন কি হলো? তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়টার জন্য প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রসেস কিন্তু চালু করেছিল। পরবর্তীতে গিয়ে আপনারা জানেন, যখন আওয়ামী লীগ এবং বিএনপির 2 বলয়ে এসে যখন তারা তাদের অবস্থা হারাতে হলো তত্ত্বাবধায়ক সরকারকে, তখন কি হলো? আওয়ামী লীগ আসার পর তারা নতুন করে এই বিচার প্রসেসটাকে আবার চালু করে দেখা গেছে যে কয়েকজন আসামি, মোর দ্যান 30 আসামিকে তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করলো, এবং কোর্টে থেকে বিভিন্ন সময়ে এই যে আপনার স্বীকারোক্তি, তাদের প্রমাণ করার জন্য যে সুনির্দিষ্ট যে বিষয়বস্তুগুলো, সকল কিছু জরিপে তারা এই ধরনের একটা প্রোটোকলে এগিয়ে যায়। তো এখন বিষয় হচ্ছে যে আজকে যেভাবে ঢালাওভাবে প্রত্যেককেই দেখা গেছে যে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে, ধরুন কথার কথা, আমি জানি না, কারণ আমরা তো আসলে সাধারণ মানুষ, আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি। এই যে ধরেন কথার কথা 40 জন আসামি আছে, 40 জনের মধ্যে কথার কথা হয়তো বা অনেকে নির্দোষ হতে পারে, আবার অনেকে কিন্তু দোষীও হতে পারে, 100% দোষী হতে পারে। কেন আমি এই কথাটি বলছি? খেয়াল করে দেখুন, যে আপনি যখন একটা সরকার ব্যবস্থায় থাকবেন, আপনার প্রোটোকলে এত বড় ঘটনা ঘটে যাবে, আপনি কিছুই জানেন না, সেটা কিন্তু কোনোদিনও পসিবল নয়।
আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনার রাষ্ট্র ব্যবস্থা থাকার পরে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেল, 24 জনের জীবন চলে গেল গ্রেনেড হামলায়। আপনি বলতে পারবেন না যে আপনি কিছুই জানেন না, আপনি অবুঝ। তো বিএনপির যে এই আচরণটা, এটা প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবং এই গ্রেনেড হামলা কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপিকে পুরোপুরিভাবে তাদের যে দুটা বলয় বলে না, যে উত্তর মেরু, দক্ষিণ মেরু, পূর্ব মেরু, পশ্চিম মেরু, এই মেরু কিন্তু তৈরি করেছে। এই যে আপনারা দেখছেন যে গত কয়েক দশকে যে ধরনের টানাপোড়া বিএনপি আওয়ামী লীগের, খেয়াল করে দেখুন ওই গ্রেনেড হামলার পরে আওয়ামী লীগ এবং বিএনপির যে অবস্থা, সেটা আর কখনোই একই মেরুতে কিন্তু আর আসেনি। এটা দুমুখো হয়ে গেছে। তারা আর কখনোই একে অপরের মিনিমাম কার্টিসির জায়গায়ও নিজেদেরকে রাখতে পারে নাই। এই গ্রেনেড হামলা মামলাটি, এটাকে সহজভাবে দেখার কিছু নেই। যে কোনো রাজনীতিবিদ, যে কোনো রাজনৈতিক দলের জন্য এই দিনটা এবং এই যে জিনিসের যেভাবে আসলে ঘটেছিল, এইগুলার যদি আবার ভবিষ্যতে এরকম সিচুয়েশন যদি আসে, এই জিনিসটা কিন্তু আমরা নর্মালি যেভাবে দেখছি, জিনিসটা কিন্তু এত সহজ নয়। আজকে দীর্ঘ 20 বছর পরে আদালত, বিজ্ঞ আদালত, সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছেন, তারা এই রায়টি কেন দিলেন? এই ধরনের তারা যদি মনে করে দে ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ডকুমেন্ট প্রুফ, তাহলে তারা তো জিনিসটাকে কোথায় কোথায় লেকিং আছে সেটাকে চিহ্নিত করে সেটা নিয়ে কাজ করতে পারতেন। তারা কেন হুড়ো করে, মানে এতটা শর্ট টাইমের মধ্যে কেন তারা সকলকে নির্দোষ হিসাবে তারা সকলকে খারিজ করে দিলেন? প্রশ্নটা কেন এখানে দাঁড়াচ্ছে? একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের, আসলে বাংলাদেশের মানুষরা অনেক দুর্ভাগা। বাংলাদেশটা এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার ইতিহাস যদি দেখেন, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই মানুষগুলা কিন্তু আসলে ঘুম থেকে ওঠার পরে দেখলো তাদের দেশ আর ভারত নেই, দেশটা হয়ে গেছে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এটা আমাদের জন্য কতটা কষ্টের। আপনার ঘুম থেকে উঠে দেখবেন যে দেশটা, আপনার যে দেশ নামে আপনি চিনেন, সে দেশটা আর সে দেশ নাই। আজকে কথার কথা, আপনি যে দেশটাকে বাংলাদেশ নামে চিনেন, আপনি যদি ঘুম থেকে উঠে শুনেন যে এটার নাম হয়ে গেছে অন্য কিছু, কেমন লাগবে আপনার? বাস্তবতা হচ্ছে এটাই ঘটেছে। মানুষের সাথে আসলে কাইন্ড অফ বলা যায় বিশ্বাসঘাতকতা করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। ইংলিশদের বলয়ে আমরা সেই প্রতারণার শিকার হয়েছিলাম। খেয়াল করে দেখুন, এই বর্তমান অবস্থানে আমরা বিচার বিভাগকে, আইন ব্যবস্থাকে, বাংলাদেশের আইন ব্যবস্থার এতটাই দুর্গতি অবস্থা, যে সরকারই আসছে সে সরকারের বলয়ে এই বিচার ব্যবস্থা, বিচারপতিরা এই ধরনের রায় দিয়ে, এবং মানে এমন একটা বিচার 20 বছর পরে এসে যখন আপনি 21শে অগাস্টের গ্রেনেড হামলা মামলা নিয়ে লড়ছেন, এত তাড়াহুড়ো করে, মানে এমন একটা অবস্থা যে সময় মনে হাতে আর নেই, আজকে ডিসিশনটা দিয়ে দিতে হবে, এইরকম একটা অবস্থানে এসে তাড়াহুড়া করে তারা যদি মনে করে যে দে ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ডকুমেন্ট, দে নিড মোর থিংস টু প্রুভ, তারা তো আসলে তাহলে এটার জন্য কাজ করতে পারতেন। কিন্তু সেটা না করে তারা জিনিসটাকে এমন একটা সিচুয়েশনে ফেলেছেন যে গ্রেনেড হামলাটা আকাশ থেকে এসেছে, আসমান থেকে এসে মাটিতে পড়েছে, 24 জন মানুষের মৃত্যু হয়েছে। এ হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। আপনি কার কাছে যাবেন? বিএনপির সময়ে বিএনপিও একই কাজ করে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগও একই কাজ করে, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এই অন্তর্বর্তীকালীন সরকারও সেম কাজটাই করলেন। কিন্তু আমি বলবো এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানরত অবস্থায় আমি বলবো তাদের একটা কালো অধ্যায় তারা ডেকে আনলেন, এবং বাংলাদেশের বিচার ব্যবস্থাটা যে কতটাই ভঙ্গুর, এটা শুধু যে বিএনপি আওয়ামী লীগ না, শুধু একটা নিরপেক্ষ ইন্টিরিয়াম গভর্নমেন্ট থাকার যেখানে কথা, সবচেয়ে বেশি পক্ষপাতিত্বের দিকে যাচ্ছে বলে অনেক মানুষের ধারণা করছে। তারা প্রশ্নবিদ্ধ করছে বিভিন্ন জায়গায় ইন্টিরিয়াম গভর্নমেন্টের, যে তারা কেন জিনিসগুলোতে স্বচ্ছতার ভিত্তিতে করতে পারছে না। আবার কেউ কেউ বলছে যে এটার আবার দরকারও নাকি আছে, তারা হুড়া করে কেন করেছে সেটার পিছনে নাকি অনেক যুক্তিও আছে। সকল যুক্তি মানলাম, কিন্তু জিনিসটাকে তো আপনাকে ত্বরান্বিত করতে হবে। জিনিসটাকে তো, যে 24 জন মানুষকে আসলে হত্যা করা হলো গ্রেনেড হামলা করে, তারা কি বিচার পাবে না? এই বিচার ব্যবস্থাটা কি থেমে যাবে? এই বিচার ব্যবস্থা কি হবে না? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, এই বিচার ব্যবস্থাটা কি বন্ধ করে দিতে হবে? আপনার বিচারপতি বললেই পারতেন
যে দে ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ডকুমেন্ট টু প্রুভ দ্যাট এভরি ওয়ান হ্যাড দ্য ডিরেক্ট ইনভলভমেন্ট। এটা বললেই পারতো, তারা বললেই পারতো যে উই নিড মোর ডকুমেন্ট, মোর উইটনেস টু প্রুভ দিস ম্যাটার। তারা কিন্তু সেটা বলতে পারতেন, কিন্তু সেটা না করে তারা যেভাবে জিনিসটাকে ধামাচাপা দিলেন, এটা হচ্ছে 2004 সালে যেরকম গ্রেনেড হামলার পরে বিএনপি এটা ধামাচাপা দিতে চেয়েছিলেন, সেরকমভাবে আবারও আমরা 2024 এসে বিজয়ের মাসে এসে আবারও এরকম একটি কালো অধ্যায় দেখতে পেলাম। দুঃখজনক। আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কারো পক্ষেই বিচার ব্যবস্থাটাকে, আইন শৃঙ্খলাকে এবং আমাদের যে মাননীয় এবং আমাদের যে সুপ্রিম কোর্টের যে অবস্থান, নিরপেক্ষ অবস্থান, সেটাকে আমরা দেখতে না পেরে জাতি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা নিজেকে অপমানিত বোধ করছি। আপনাদের বিবেচনা কমেন্টস করে জানাবেন।